আপনি প্রতিষ্ঠানগুলোকে যখন দলীয় করে ফেলবেন তাহলে কি হয়? তাহলে ওই যাহা করেছে হাসিনা তাহা করবে এখন তারেক সাহেব যদি আবার দলীয়করণ করেন, নিউট্রাল এবং দক্ষ লোক না দেন, তাহলে তো এটা সুফল মানুষজন পাবে না। আপনি মুখ সিনা মুগের ডেল করতে যাবেন, তাহলে যা গটার ঘটবে। আপনি যদি শক্ত থাকেন, নিয়মমাফিক চলতে চান, আপনার কোনো কষ্ট হবে না। তখন যে লাইনটি বলেছেন সেটি দিয়ে প্রশ্নটি করতে চাই, যদি আমি ভুল না করি, আই ফেল টু প্লিজ মাই মাস্টার্স। আজও কি সেই একই সংস্কৃতি চলছে? হ্যাঁ, মনিবের মন জয় করতে পারে, এখনও তাই চলছে, এখনও তাই চলছে। তার কারণ আপনি দলীয়করণ কোথার থেকে আসলো? নেতৃত্ব কর্তৃত্ব কার? নির্বাচিত সরকারের, রাজনৈতিক সরকারের। তার পলিসি বাস্তবায়ন করবে কে? নিচের প্রতিষ্ঠানগুলো, আমলা কামলা। সরকার হবে দলীয়, দলের সরকার ভোটে আসবে, কিন্তু প্রতিষ্ঠান কোনো দিন দলীয় হতে পারবে না। আপনি প্রতিষ্ঠানগুলোকে যখন দলীয় করে ফেলবেন তাহলে কি হয়? তাহলে ওই যাহা করেছে হাসিনা তাহা করবে এখন তারেক সাহেব যদি আবার দলীয়করণ করেন। তো হালে তো আমরা নমুনা কিছু দেখছি, হয়ে যাচ্ছে না। চট করে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মধ্যে আপনি নিজের লোক বসাইলেন, উপযুক্ত মনে করছেন। তো উপযুক্ত মনে করলে ওইটা কি অনুপযুক্ত ছিল আগেরটা? হঠাৎ করে এইভাবে কেন হবে? তারপরে ডক্টর মোমেন দুদক থেকে চলে গেল, পুরো কমিশন চলে গেল, এখন একটা কমিশন দুদক করতে পারলেন না কেন? মানবাধিকার কমিশন খালি কেন? তাহলে 17 বছরের হোমওয়ার্ক কী ছিল? তাহলে সন্দেহ আসে না যে কাকে দিবেন, কে কথা শুনবে আমার কিনা? যেমন হাসিনা তার পছন্দের লোকজন দিয়েছে, বেসিক বাচ্চু কোনো দিন আমলে আসতো না, এক এক সময় একটা। আপনি কতগুলো প্রতিষ্ঠানকে যদি চোখ বন্ধ করে নিউট্রাল এবং দক্ষ লোক না দেন, তাহলে তো এটা সুফল মানুষজন পাবে না। আপনি মুখ সিনা মুগের ডেল করতে যাবেন, তাহলে যা গটার ঘটবে। তো রাজনৈতিক সরকার যদি কঠোরভাবে সদিচ্ছার সহিত চলে এবং যদি এই রকম চায় যে আমি আরেকবার ক্ষমতা আসবো কিনা পরের ব্যাপারে, কিন্তু এইবারে আমি এরকম বড় 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 কিছু ভালো কাজ করব, তাহলে দেখবেন যে অটোমেটিক লজিক্যাল সিকোয়েন্সে পরবার আপনি এমনি আসবেন। যে মেয়র, আপনি কতগুলা এই যে পদ প্রশাসক দিয়ে দিলেন, প্রশাসক দিয়ে দিলেন না নিজের লোক, কেন? ভোটের আগে দিলেন কেন? বলে যে আমাদের একজন পলিটিশিয়ানের সাথে আমি কথা বলছি, উনিও আমার সাথে টক শোতে ছিলেন, বলে যে আমাদের বিশ্বস্ত লোক। তো বিশ্বস্ত লোক বলে তো আপনি আবার দলীয়করণ করলেন। এই দলীয়করণ করতে যাইয়া বেগম জিয়া আমলাতন্ত্রে প্রথম দলীয়করণ করেছেন। তার আগ পর্যন্ত আমলাতন্ত্রের দলীয়করণ ছিল। এই দলীয়করণের ফসল কী হইল? জনতার মঞ্চ হইল প্রেস ক্লাবে সরকারের বিরুদ্ধে। কামলারা সরকারের বিরুদ্ধে আন্দোলন কেন করবে পলিটিক্যাল? কারণ আপনি প্রশ্রয় দিয়ে ক্ষেত্র প্রস্তুত করেছেন। ওইটার পরিবর্তে পান্ডা গার্ডেনে আবার দলীয়রা বসছে বিয়ের অনুষ্ঠান বলে, তারপরে আবার কাউন্টার করেছে উত্তরা ষড়যন্ত্র। তো এইগুলো যদি আপনি প্রশ্রয় দেন, প্রশাসন যদি সেরাতুল মুস্তাকিম না থাকে, পরিষ্কার আমাকে বেতন দেন, আমার থেকে মনিটর করে দিনের শেষে পাওনা কাজটা আদায় করে নেবেন। এটাই তো হওয়া উচিত, হওয়া উচিত। না হলে আপনি না হলে এই কাঠামো শেষ পর্যন্ত টিকবে কিনা জানি না। যেহেতু এটা দ্য হট সিট, একটা হট প্রশ্ন করতে চাই, নিশ্চয়ই বিরক্ত হবেন না, সেই আশাবাদ রেখেই প্রশ্নটি করছি যে একজন কর্মকর্তাই তো আসলে অনেক টাকার মালিক হয়ে যেতে পারে যখন রাজস্ব বোর্ডে চাকরি করে। নিচের দিকের কর্মকর্তাদের সেদিনও আমরা পত্রিকায় দেখলাম অনেকগুলো ফ্ল্যাটের মালিক। বদিউর রহমান যেহেতু জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ছিলেন, তিনি আসলে কত কোটি টাকা অবৈধভাবে ইনকাম করেছেন বা আদৌ করেছেন কিনা? প্রথমে যেটা হট সিট বলছেন, আমি কোনোটা থেকে হট সিট বলি না। ইভেন আমাদের প্রধানমন্ত্রী যখন সংসদে ট্রেজারি বেঞ্চে বলছে এটা বড় হট সিট, আমি তখন আরেকটা টেলিভিশনে বলছিলাম এত হট সিট হইলে এটাতে আসেন কেন? 17 বছর বাইরে থেকে খোমেনি হয়ে এই হট সিটের জন্য আসছেন কেন? তাহলে মজা আছে, মজা না থাকলে তো আসেন না। দেশপ্রেমের জন্যই বলেন, দেশ সেবার জন্যই বলেন, আসছেন তো। তো আপনাদের এটা হট সিট না, হট ভাবলে হট, এখানে হটের কিছু না। ইউ আর ফ্রি টু আস্ক এনি কোশ্চেন যে আমি ঘুষ কত নিয়েছি, কত কোটি টাকা, আমি নিজে কোটিপতি, পরিষ্কার। আমিও এখন যে ইনকাম ট্যাক্স রিটার্ন দিতে, সেখানে আমার সম্পদ হিসাব করলে কোটি টাকার উপরে
আমিও কোটিপতি, এটা দোষের কিছু না। আপনি কোটিপতি হন, দোষের কিছু না, কিন্তু আপনি হক হালালি সব রোজগার করেছেন কি না। আমি ঘুষের বিষয়ে পরিষ্কার বলি, আপনি আমার স্ত্রী কটা তাও জিজ্ঞেস করতে পারেন, তাও না নাই ফরক কি আছে কিনা তাও জিজ্ঞেস করতে পারেন, কারণ ওই দিকে আমি কোনো অসুবিধা নাই, কারণ একদম ফ্রি। আমি ব্যক্তিগতভাবে ঘুষ খাই না, ঘুষ নেইনি, কিন্তু আমি কোটিপতি। তার কারণ আমি যখন চাকরিতে ঢুকেছি তখন ঢুকলাম তো ফর্মাল চাকরি বাংলাদেশ ব্যাংকে, 475 টাকার স্কেল ক্লাস 1, 750 টাকা হইল জিয়াউর রহমান যখন 177 থেকে পে স্কেল দিলেন, তখন আমরা 750 টাকার স্কেলে গেলাম। 475 টাকা বেতন স্কেলে বাংলাদেশ ব্যাংকে ঢুকলাম তো 14 অক্টোবর 1976। তখন বাড়ি ভাড়া ব্যাংকের সাথে চুক্তি করে নিতে হতো, ব্যাংকের টিম যেত, চুরি ছিল না, মাপতো, ফিতা ফেলে মাপতো কত যেত। এখন আমি 400 টাকা পর্যন্ত বাড়ি ভাড়া নিতে পারবো, তো আমি 400 টাকার বাড়ি ভাড়ার জন্য যে কন্ডিশন তারা দিয়ে রাখে সেটা পাই না। তো আমি শ্বশুর বাড়ির সাথে ডিড করলাম, আচ্ছা যে Interesting, খুবই এদের বাড়িটা দিয়ে ডিড করলাম, চেকটা আমার শাশুড়ির নামে আসে, উনি আমাকে টাকাটা দিয়ে দিতেন। পরে যখন আমি বাসা ভাড়া নিতে গেলাম এলিফ্যান্ট রোডে ভিতরে, তো সেখানে ভাড়া আসে 400 টাকা, কিন্তু ওখানে আরেকজন শিখাই দিল যে ওই নাজুর মা ছিলেন খালা বাড়ির মালিক, ওয়াল টিনশেড, বললো যে বুড়িরে পা ধরে সালাম করলে আর খালামান ডাকলে খুশি হয়। এটা আমার বইতে আমি লিখছি, লিখাতেও আমার বউরে সাজাইলাম, নতুন বউ, হাঁটুর নিচ পর্যন্ত চুল, স্লিম বডি। তখন আমার কাছে আমার স্ত্রীটাই বিশ্ব সুন্দরী, বললাম যে একটু পা ধরে সালাম করা হবে, দুইজন একসাথে করব, কারণ একজন শিখিয়ে দিয়েছে। যাইয়া ওনার সালাম করলাম, খালা এই যে নতুন বউ নিয়ে আসছি, একটু ভাড়াটা কমাবেন না? ও খালাটা 100 পা ধরেছে, 25 টাকা কম। বাহ, এই যে 25 টাকা, 400 টাকার থেকে 25 টাকা বাড়ি ভাড়া কমাইলাম, মনে হলো যেন সোমনাথ মন্দির জয় করলাম। আপনি যদি শক্তভাবে লেগে থাকেন, রেশনের চাল থাইল্যান্ড থেকে আসে, গরম গরম খাইলে ব্যবসা পচা গন্ধ লাগে, ছোট কণা পাথর আছে, আর ঠান্ডা হইলে প্লাস্টিকের মতো শক্ত হয়ে যায়। তা পাথর পড়ছে, কী হয়েছে, ওটা ফেলে দেবো, পানি দিয়ে গ্লাস দিয়ে গিলে খেয়ে ফেলছি। তারপরে রেশন চাল থেকে ইরি চালে আসলাম, ইরি চাল থেকে ফাইজামে আসলাম, তারপর এখন নাজির চাল খাই, 90 টাকা 85 টাকা 90 টাকার কেজি নেয়, তো উঠতে হয়। 475 টাকা বেতন, টিউশনি করে পাইতাম 2000-এর বেশি, ইংরেজি পড়াইতাম, সপ্তাহে 3 দিন করে 4টা টিউশন, তাহলে 6 দিন ডেইলি 2টা করে, একটা সেরে আরেকটাতে চলে গেলাম। কন্ট্রাক্টে পড়িয়েছি, ইন্টারমিডিয়েট ডিগ্রিতে বারবার ফেল করে, ঠিক আছে এখন টাকা লাগবে না, 45% মার্ক পাইলে, রেজাল্ট আউট হইলে একটাকে থোক 50,000 টাকা দেবে। তো আমার বেতন হলো 475, টিউশনের আয় করতাম 2,000-2,500 ওই সময় ওই সময়। তারপরে যখন রেট বাড়লো তখন তো 25-30 হাজার টাকাতে চলে আসছে আমার। তো হকালালি রোজগার করে আর কষ্ট করে চলতে হয়। আপনার কষ্ট করে চললে আপনি শক্ত থাকবেন কিনা, তাহলে আপনার কম হয়। এই জুতো দেখছেন না, কয় বছর বয়স? ঘুষের দরকার নাই তো, এই জুতোর বয়স কত? 18 বছর চলতেছে। 500-600 টাকার বেশি জুতো তো কিনি নাই। এখন সেক্রেটারি হওয়ার পর একটা দামি জুতা কিনতে ইচ্ছে হইলো, এগুলা লিখেও ফেলছি। তো দামি জুতা কিনতে গিয়ে 6 মাস চলে যায়, 2,500-3,000 লাগে, শেষ পর্যন্ত আরও ভালোগুলো 4,000-5,000। আচ্ছা দরকারটা কি? দরকার নাই তো, শেষ পর্যন্ত রিডাকশানে দেখা গেল 2,500 বাটাতে দিল, আগের 5,000 জুতো কিনে ফেললাম। তো 18 বছর চলতেছে, মাঝখানে সোল ভেঙে গেল, 300 টাকা দিয়ে সোল লাগাই না, চলেন না। আমার জুতা কেউ দেখতে যায়? এটার জন্য আমার কি আটকায় থাকে? আপনি নিজে কতটুকু কঠোরভাবে চলবে, অনুশীলনে চলবেন। যত দাম বাড়ে আমার তো অসুবিধা হয় না, কারণ আমি অ্যাডজাস্ট করে ফেলি। ওই পাটিগণিতের খরচ কতটুকু কমাইলে চলে। হ্যাঁ, নিজের বাসাতে তো খরচই নাই, আমি নিজের কাজগুলো নিজে করি, এখনও ফ্যান নিজে মুছি, বাথরুম নিজে পরিষ্কার করি। হ্যাঁ, তার মধ্যে হালে আরও দাম বাড়ছে না, কিছু রোজগারও করি। ওই যে যত প্যাকেট ট্যাকেট পত্রিকার বিজ্ঞাপন এটা ফেলে দে না, সেগুলো এখন বস্তায় জমাই, ওটা বিক্রি করলেও 200-300 টাকা করে পাওয়া যায় জমলে। আপনি যদি শক্ত থাকেন, নিয়মমাফিক চলতে চান, আপনার কোনো কষ্ট হবে না।